আচ্ছা, তোমাদের একটা শীট দিছিলাম না? আজকে থিওরি সম্বন্ধে কিছু বলে তারপর আমরা কমান্ড সেক্টরে চলে যাব। ঠিক আছে, এবং নেক্সট দিন থেকে আশা করি যে সার্ভার কনফিগারেশনগুলো করে ফেলব। ফার্স্ট আমরা জানবো যে ওপেন সোর্স কাকে বলে। তার কারণ হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে এই ওপেন সোর্স কাকে বলে, কেউ জানো? ওপেন সোর্সটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের সাথেই তার সোর্স কোডগুলো দেওয়া থাকে। সোর্স কোড কাকে বলে? যখন অপারেটিং সিস্টেম বা কোনো সফটওয়্যার ডিজাইন করা হয় তার জন্য কি কিছু কোডিং লেখা হয় না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে কোডিং লেখা হয়। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হতে পারে সি হইতে পারে, বা সি শার্প হইতে পারে, সি প্লাস প্লাস হইতে পারে, জাভা হইতে পারে, ভিজুয়াল বেসিক হইতে পারে। যাই হোক না কেন, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কী লেখা হয়? প্রোগ্রামটা কীভাবে কাজ করবে, সফটওয়্যারটা কীভাবে কাজ করবে সেই ইনস্ট্রাকশনগুলো লেখা হয়। এবং এই কোড, এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলি কি? কোড। সিওডি, কোড। আর এই কোডগুলোকে যখন উন্মুক্ত থাকবে তখন সেটাকে কী বলা হবে? ওপেন সোর্স সফটওয়্যার। লিনাক্স তেমনি একটা ওপেন সোর্স সফটওয়্যার, যার মধ্যে এই লিনাক্সের যে অপারেটিং সিস্টেমের সফটওয়্যারটা আসে সেই সফটওয়্যারটার মাধ্যমে কী দেওয়া থাকে? তার সোর্স কোডগুলো দেওয়া থাকে। ঠিক আছে, যেমন আরও আছে এই যে MySQL, PHP, এইগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, জাভা, এই সবগুলো হচ্ছে আমাদের ওই ওপেন সোর্স সফটওয়্যার। এর সাথে তার সোর্স কোডগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এবং যদি কেউ চায়, যদি ভালো কেউ জানে, সেই কোডিংগুলো বুঝে, তাহলে সে তার নিজের মতো করে ইচ্ছে করলে সেই কোডগুলো মডিফাই করতে পারবে এবং তার নিজের মতো করে অপারেটিং সিস্টেম ডিজাইন করতে পারবে। যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম আগে যখন ছিল তখন এক এক কোম্পানি এক একভাবে তার নিজের প্রয়োজন অনুযায়ী কী করতো? ওই সোর্স কোডগুলো অ্যাড করা বা মডিফাই করার মাধ্যমে তার নিজের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করতো। ঠিক আছে, এর ফলে দেখা যেত যে বিভিন্ন কোম্পানির এই অপারেটিং সিস্টেমটা বিভিন্ন ধরনের। ঠিক আছে, আর এই সোর্স কোডে যদি হয়, এই সোর্স কোডের অর্থ হচ্ছে এই সোর্স কোডের যে অপারেটিং সিস্টেমটা আছে, সোর্স কোডগুলোকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে একটা প্রোটেক্টেড পাসওয়ার্ড থাকে, যে এই পাসওয়ার্ডটা জানবে সেই শুধুমাত্র এটাকে ওপেন করতে পারবে। এখন এই পাসওয়ার্ডটা জানার জন্য ওই লিনাক্সের মেম্বারশিপ হয়ে তাদের সাথে যোগাযোগ করতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে ওপেন সোর্স অর্থ হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, আর স্বাধীনতা মানে হচ্ছে কি? সবাই যখন স্বাধীনতা থাকবে, সবাই মিলে কাজ করে, তখন কি হবে? শক্তি হবে, তাই না? একটা শক্তি উৎপন্ন হবে। এবং সবাই যখন তার নিজের মতো করে ডিজাইন করবে এবং সবাই একত্রিতভাবে, সফটওয়্যারটা কী হবে? আরও স্ট্রং হবে। তার জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে ভাইরাস প্রোটেক্টেড এবং সবচেয়ে শক্তিশালী একটা অপারেটিং সিস্টেম। এবং এটা হচ্ছে ওই আমাদের আগে একটা অপারেটিং সিস্টেম ছিল ইউনিক্স, সেই ইউনিক্স এর ক্লোন অপারেটিং সিস্টেম হচ্ছে, অর্থাৎ ওই ইউনিক্স থেকেই আমাদের লিনাক্সের উৎপত্তি। ঠিক আছে, আর এটা ডিজাইন করছে, তার নাম হচ্ছে ওই লিনাক্স, ওই তোমার টরভালডস, লিনাস টরভালডস। ওই 1991 সালে আগস্ট মাসে সে এটা কার্নেলটা রিলিজ করে। আসবে কার্নেলের ডেফিনেশন টোটালটা আসবে। এবং আমরা এখন জানবো যে ওপেন সোর্সে 4টা স্বাধীনতা কী কী, তার 4টা কী কন্ডিশন থাকতে হবে এবং কোন কন্ডিশনগুলো থাকলে, কোন জিনিসগুলো থাকলে
কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমি তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলবো। ফার্স্ট হচ্ছে সফটওয়্যারটা অবশ্যই যে কোনো উদ্দেশ্যে ফ্রি ব্যবহার করা যাবে। সফটওয়্যারটা তোমার ওই এটা ওই ফ্রি ডিস্ট্রিবিউটর হবে। যেমন লিনাক্স বা উবান্টু যে অপারেটিং সিস্টেমগুলো আছে, ওই উবান্টুর একটা সাইট আছে, সেই সাইটে যদি তুমি ওই রেজিস্ট্রেশন করো এবং সিডির জন্য রিকোয়েস্ট করো, তাহলে সেই ক্ষেত্রে কিছুদিন পর তোমার বাসার ঠিকানায় সিডি পাঠিয়ে দেবে। আমি রিকোয়েস্ট করছিলাম, আমার বাসার ঠিকানা একটা সিডি পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে? আর হ্যাঁ, একদম ফ্রি। সুতরাং ওপেন সোর্স আমি তখনই বলবো যখন এটা ফ্রি ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে? আর সোর্স কোড অবশ্যই সহজপ্রাপ্য হতে হবে, যাতে অন্যান্যরা সফটওয়্যারটি কিভাবে কাজ করে তা স্টাডি করতে পারে। সোর্স কোডটা ওপেন থাকতে হবে। যেমন আমাদের মাইক্রোসফটের এই উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 যে কোনো অপারেটিং সিস্টেম হোক না কেন, তার সোর্স কোডগুলোকে আমরা দেখতে পারি? দেখতে পারি না। ঠিক তেমনি তাহলে সেটাকে আমি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলবো না। কখন বলবো? যখন তার সোর্স কোডগুলো উন্মুক্ত থাকবে এবং এই সফটওয়্যারটা কীভাবে কাজ করতেছে যেন অন্য একজন প্রোগ্রামার দেখে সেটা থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক আছে? সফটওয়্যার অবশ্যই ফ্রি রিডিস্ট্রিবিউটর হতে হবে। আমি যেটা বলছিলাম, ফ্রি ডিস্ট্রিবিউট করতে হবে এটা। আর সোর্স কোড সফটওয়্যার ফ্রি এটা হয়েছে। তাহলে প্রথমত হচ্ছে সফটওয়্যারটার সাথে তার সোর্স কোড থাকতে হবে এবং এটা ফ্রি ডিস্ট্রিবিউট করতে হবে এবং সোর্স কোড দেখে যেন তার যে ক্লায়েন্টরা আছে যার সোর্স কোডটা দেখবে তারা যেন স্টাডি করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। আর এটা ওই লিনাক্সটার উৎপত্তি কোথা থেকে? ইউনিক্স একটা খুবই জনপ্রিয় অপারেটিং সিস্টেম এবং খুবই দামি অপারেটিং সিস্টেম। তার কারণ হচ্ছে এই ইউনিক্সের সিকিউরিটিটা অনেক হাই, তার জন্য এটা অনেক এক্সপেন্সিভ অপারেটিং সিস্টেম। ঠিক আছে? এবং পরবর্তীতে এই লিনাক্সের এই ইউনিক্স থেকে লিনাক্সের উৎপত্তি। ওই বলা হয় তোমার ইউনিক্সের একটা ক্লোন অপারেটিং সিস্টেম হচ্ছে এই লিনাক্স, এবং এটা ডিজাইন করে কে 1991 সালে লিনাস টরভাল্ডস আগস্ট মাসে comp.os.minix নামে একটা নিউজ গ্রুপ আছে, সেই নিউজ গ্রুপে তার কার্নেলটা রিলিজ করে। ঠিক আছে? এবং এই লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে, অনেক ধরনের লিনাক্স আছে। একটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, যেটা আমরা করতেছি। এই এন্টারপ্রাইজ লিনাক্সের আমরা 5.4 যে ভার্সনটা আছে সেটা করব। তারপর আছে ফেডোরা, তারপর আছে সেন্টোস লিনাক্স, তারপর আছে সোস লিনাক্স, তারপরটা হচ্ছে উবুন্টু লিনাক্স, তারপরে হচ্ছে ওপেন লিনাক্স, তারপর কোরেল লিনাক্স ইত্যাদি। তারপর হচ্ছে টার্বো লিনাক্স। আমরা যেটা করব সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স। সেমই, কিছু পার্থক্য আছে, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তাদের প্রয়োজন অনুযায়ী লিনাক্সগুলো ডিজাইন করছে। ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু আলাদা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্স, ওই তোমার রেড হ্যাট। আর লিনাক্সের সফটওয়্যার, যেমন আমরা ওই উইন্ডোজে যে ফায়ারফক্স ইউজ করি বা যে কোনো সফটওয়্যারগুলো ইউজ করি, যেমন অডিওর জন্য আমরা কি ভিএলসি প্লেয়ার, তারপর MP3, ওই প্লেয়ারগুলোর জন্য কি কি ইউজ করি? ওই উইনএম আমরা ব্যবহার করি। হ্যাঁ, এইসব যে সফটওয়্যারগুলো আছে বা বিভিন্ন গেমস রিলেটেড সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজে আমরা ব্যবহার করি, সেইগুলো আমার লিনাক্সে সাপোর্ট করবে না। ঠিক আছে? তার জন্য লিনাক্স কম্পিটেবল সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করতে পারি, তার জন্য কিছু সাইট এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, বাজবে না তো?
না, তার জন্য তোমার কিছু সাইড আছে যেন লিনাক্স কম্পিটেবল সফটওয়্যার হয়। তুমি যে ওই মাদারবোর্ডের ড্রাইভারটি ইনস্টল করবা সেটাও লিনাক্স কম্পিটেবল থাকতে হবে। যেমন তোমাদের মাদারবোর্ডের সিডির মধ্যে দেখবা কিছু হচ্ছে উইন্ডোজের জন্য আর কিছু হচ্ছে লিনাক্সের জন্য, ঠিক আছে? সবই পারি, সব করতে পারবো। আর এখানে কিছু লিস্ট দেওয়া আছে, এই যে অডিও ভিডিওর জন্য, গেমসের জন্য, তারপর হচ্ছে তোমার অফিস প্রোডাক্টিবিলিটি, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এইগুলো যে আমরা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? এখানে কিছু কিছু সাইট দেওয়া আছে, এটা কমপ্লিট। আর লিনাক্স অলরেডি আমরা ইনস্টল করছি। লিনাক্সের এখানে প্রয়োজনীয় যে হার্ডওয়্যারগুলো সেগুলো সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইনস্টল হবে, তার জন্য যে প্রসেসরটা লাগবে সেটা হচ্ছে পেন্টিয়াম প্রো বা এর চেয়ে আপগ্রেড যে প্রসেসরগুলো সেইগুলো, এবং তার জন্য মিনিমাম 512 মেগাবাইট র্যাম থাকতে হবে, বা তোমার ওই গিগাবাইট র্যাম থাকতে হবে। মিনিমাম 512 গিগাবাইট র্যাম অবশ্যই থাকতে হবে, তাছাড়া হবে না। এছাড়াও লিনাক্স অন্যান্য আরও কিছু প্রসেসর সাপোর্ট করে, সেটা হচ্ছে ইটানিয়াম 2, তারপর আইবিএম পাওয়ার, এই ঠিক আছে, তারপর হচ্ছে আইবিএম মেইন ফ্রেম, এই প্রসেসরগুলোকে সাপোর্ট করে। এখন যেগুলো পার্টিশন সম্পর্কে অলরেডি আমি বলছি, পার্টিশন সম্পর্কে ওই লিনাক্সের ফাইল সিস্টেম কয়টা? লিনাক্সের ফাইল সিস্টেম 3টা, একটা হচ্ছে সুয়েব, আর আর আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড 2, আর আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড 3। আর প্রতিটা পার্টিশনে একটা মাউন্ট পয়েন্ট থাকে। এর মধ্যে যেই মাউন্ট পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে রুট, তারপর স্ল্যাশ হোম, স্ল্যাশ ওই তোমার ইউএসআর, ওই স্ল্যাশ ভার ইত্যাদি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মাঝে মাঝে কি দেখা যায় যে আমাদের অপারেটিং সিস্টেমগুলো ক্র্যাশ করে, তাই না? যে কম্পিউটার ওপেন হয় না। আমাদের উইন্ডোজের ক্ষেত্রে সেম, যে আমি রাতে কাজ করে ঘুমাইলাম, সকালে উঠে দেখি আমার এক্সপি অপারেটিং সিস্টেমটা আর চালু হচ্ছে না, তার মানে কি ক্র্যাশ করছে। এইভাবে আমার লিনাক্স অপারেটিং সিস্টেমটা যে কোনো কারণবশত ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? এখন ক্র্যাশ যদি করে তাহলে তাহলে আমার স্ল্যাশ বুট এবং রুটকে কী দ্বারা স্পেসিফাই করি আমরা? স্ল্যাশ দ্বারা স্পেসিফাই করি। স্ল্যাশ মানে হচ্ছে রুট। যদি আমরা এই স্ল্যাশ দেই তাহলে আমি কি বুঝবো? এটা হচ্ছে রুট ডিরেক্টরি, ঠিক আছে? দেখাবো, সবই দেখাবো। আর আরেকটা আছে স্ল্যাশ বুট। এই ডিরেক্টরির মধ্যে কি থাকে? আমার অপারেটিং সিস্টেমটা বুট হওয়ার জন্য, স্টার্ট হওয়ার জন্য যে ফাইলটা রেসপন্সিবল সেই ফাইলটা থাকে স্ল্যাশ বুট এই ডিরেক্টরির মধ্যে, এবং আর যেই ডিরেক্টরি আছে সবগুলো থাকে কোথায়? স্ল্যাশ, অর্থাৎ রুট ডিরেক্টরিতে। এবং অপারেটিং সিস্টেমটা যদি ক্র্যাশ করে
তাহলে রুট ডিরেক্টরি এবং স্ল্যাশ বুট এই দুটার ডিরেক্টরি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাতে এই দুইটা ডিরেক্টরির মধ্যে যা থাকে আমরা কোনো কিছু পরবর্তীতে আর ফিরে পাই না। যেমন সি ড্রাইভ, বুঝতে পারছো? সি ড্রাইভে যে আমরা কোনো কিছু রাখি, পরবর্তীতে আবার অপারেটিং সিস্টেম যদি দিতে চাই, তাহলে কি সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে না? তাহলে কি আমি আর অন্য কিছু পাবো যা রাখছিলাম? তার জন্য কি আমাদের কখনোই সি ড্রাইভে কোনো কিছু রাখা উচিত না। আর তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বাড়িতে যখন ইউজ করি তখন ওই রুটের আন্ডারে সাপোজ ওই রুটের আন্ডারে সবগুলো আমি রাখি, ঠিক আছে? তাতে কি হয়, যদি কখনো তোমার অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করে, তাহলে যদি অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করে তাহলে কি হবে? যদি অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে তাহলে এই রুটের মধ্যে যে ফাইলগুলো রাখছে, যে ডিরেক্টরিগুলো আমি ক্রিয়েট করছি, কোনো কিছু থাকবে? সব ডিলিট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করা উচিত, বাসায় বা প্রফেশনালি যাই হোক না কেন, আমাদের আলাদা আলাদা ডিরেক্টরির জন্য আলাদা আলাদাভাবে পার্টিশন ক্রিয়েট করা উচিত। যেমন আমি গত দিন ইনস্টল করার সময় কি করছিলাম, স্ল্যাশ রুটের জন্য দিয়েছিলাম কি 125 মেগাবাইট, তারপর ওই স্ল্যাশ হোমের জন্য দিয়েছিলাম 10,000 মেগাবাইট, তাই না, 10 গিগাবাইট দিয়েছিলাম এরকম। তারপর স্ল্যাশ ইটিসির জন্য, তারপর স্ল্যাশ হোমের জন্য, স্ল্যাশ ভারের জন্য ইন্ডিভিজুয়ালি কি আমি পার্টিশন ক্রিয়েট করছিলাম না? অর্থাৎ ইন্ডিভিজুয়ালি স্পেস দিয়ে আমার পার্টিশন ক্রিয়েট করতে হবে। তাতে কি হবে, ইন্ডিভিজুয়ালি যদি পার্টিশন ক্রিয়েট করি, তাহলে যদি অপারেটিং সিস্টেমটা কোনো কারণে ক্র্যাশও করে, তাহলে বুট এবং রুটের মধ্যে যেই ফাইলগুলো থাকবে শুধুমাত্র সেইগুলো ক্র্যাশ করবে, ঠিক আছে? তাহলে বুটের মধ্যে থাকে বুট হওয়ার জন্য রেসপন্সিবল যে ফাইল সেটা, যেমন কি ফাইল, গ্রাফ ফাইল, ঠিক আছে? তোমার ওই উইন্ডোজে যদি আমরা ওই অপারেটিং সিস্টেমটা ইনস্টল স্টার্ট করার জন্য রেসপন্সিবল কোন ফাইল, NTLDR। আর তোমার লিনাক্সে হচ্ছে কোন ফাইল, গ্রাফ, ঠিক আছে, গ্রাফ লোডার। তাহলে আমাদের যদি ওই অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে, তাহলে স্ল্যাশ বুটটা ক্র্যাশ করবে এবং স্ল্যাশ অর্থাৎ রুট ডিরেক্টরিটা ক্র্যাশ করবে। আর রুট ডিরেক্টরির মধ্যে আমার কি থাকে, অপারেটিং সিস্টেমের অন্যান্য ফাইলগুলো থাকবে। যখন আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করব, তখন আমি কোনটা সিলেক্ট করে দিই, রুট ডিরেক্টরি সিলেক্ট করে দিই, যেন লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল হওয়ার পর যে ফাইলগুলো থাকবে সবগুলো ফাইল কোথায় থাকবে, কোন ডিরেক্টরিতে, রুট ডিরেক্টরি থাকবে। তাহলে যদি ক্র্যাশ করে, আমি ইন্ডিভিজুয়ালি পার্টিশন করার পর যদি অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে, তাহলে আমার শুধুমাত্র রুট এবং স্ল্যাশ বুট এই দুইটা ডিরেক্টরি ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো, যে হোমের মধ্যে তারপর ভারের মধ্যে যেগুলো থাকে সেগুলো কি নষ্ট হবে, সবগুলো আমান থাকবে। আমান বুঝো, আমান বুঝো, আমান আমান থাকবে। মিলামারি, ঢিল দেওয়া, ঢিল দেওয়া। এইটা কথা না, এইটা কথা, এটা কথা, ঠিক আছে। কই থেকে, এই তোমার মতো লোকের কাছ থেকে আসে। হ্যাঁ, না আমি খুব কম বলি। ডুমা, ডুমা,
মাছে ওই মাছের ডুমা চায়। তুমি তো ভাষাবিদে যাবে। আচ্ছা তাহলে প্রফেশনালি আমরা যখন আহ, ওই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবো তাহলে পার্টিশনটা কিভাবে করব? সবগুলো আলাদা আলাদা ভাবে পার্টিশন করব। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে যে আমরা যদি এখানে আমরা যদি উইন্ডোজে মাই কম্পিউটার ওপেন করি তাহলে কি দেখি? যেমন কিছু ড্রাইভ থাকে CDEF, প্রতিটা ড্রাইভকে কী বলা হয়? পার্টিশন। আর এখানে পার্টিশনগুলো কিভাবে থাকে? ডিরেক্টরি হিসেবে থাকে। ওইরকম CDEF ড্রাইভ হিসেবে থাকবে না, ডিরেক্টরি হিসেবে থাকবে। যেমন সিডি যদি আমরা দেই তাহলে এখানে সিটা ডিসপ্লে করবে, ঠিক আছে। আর ফাইল সিস্টেমে যাও, এই ফোল্ডার হচ্ছে প্রতিটা এক একটা পার্টিশন। ওই যে রুট সিলেক্ট করেছিলাম, রুট, আর রুটের আন্ডারে তো আরও যেগুলো মাউন্ট পয়েন্ট আছে সবগুলো কি রুটের আন্ডারে হয়েছে না? হ্যাঁ, নতুন করে পার্টিশন সবগুলোই করা যাবে। উইন্ডোজে যে আমরা পারি এখানেও পারবো, সবগুলোই পারবো। তবে সবগুলো করতে হবে কমান্ডের মাধ্যমে। আসবে, ভবিষ্যতে আসবে কীভাবে পার্টিশন ডিলিট করে আবার পার্টিশন ক্রিয়েট করব। আচ্ছা দেখো, এখন দেখবো যে প্রতিটা ডিরেক্টরির মধ্যে কি দেখা যায়। দেখো বিনের মধ্যে অনেক ফাইলপত্র আছে, তাই না? আবার ব্যাকে যদি যাই, লাইভের মধ্যে অনেক কিছু আছে। এখন কোন ডিরেক্টরিতে কোন ধরনের ফাইল থাকে সেইগুলো সম্পর্কে জানবো। তার কারণ হচ্ছে আমি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করতে যাব অবশ্যই জানতে হবে কোন ডিরেক্টরিতে কোন ধরনের ফাইলগুলো আছে, ঠিক আছে। আমাদের রুট ডিরেক্টরিটা স্পেসিফাই করা হয় কি দ্বারা? এই যে দেখো, স্ল্যাশ দ্বারা, ঠিক আছে। তার রুট ডিরেক্টরিতে বিন, হোম, 9 গিগাবাইট, দেখো রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা তার স্ট্যাটাসটা দেখতে পারবো, ঠিক আছে। পারমিশন দিতে পারবো এখান থেকে যে কে ইউজ করতে পারবে আর কে পারবে না, ঠিক আছে। এগারো মেগাবাইট, ও গিগাবাইট, ফ্রি স্পেস আছে এত, বুঝছো। আর হোমে ফ্রি স্পেস আছে 9 গিগা, আর 1 গিগা তোমার ইউজ হয়েছে। সেম লাইভ। এখন আমরা জানবো কোনটার মধ্যে কি ধরনের ফাইলগুলো আছে, ঠিক আছে। যেমন
আমাদের যদি স্ল্যাশ রুট হয় তাহলে স্ল্যাশ রুটটা কোন ধরনের রুট ডিরেক্টরি, আর স্ল্যাশ হোম, দেখো রুট আছে এখানে, এটা হচ্ছে বুট। এই বুটের মধ্যে কি থাকে, এই যে দেখো গ্রাফ, আর এই হোমের মধ্যে কি থাকবে, একটা ইউজার ক্রিয়েট করার পর উইন্ডোজে কি হয়, তার নামে ডকুমেন্টস এবং সেটিংসে কি হয়ে যায়, তার নামে একটা ফোল্ডার হয়ে যায়, তাই না? এবং তার ডেস্কটপ, তার যে ইনফরমেশনগুলো, সবগুলো ইনফরমেশন সেই ডকুমেন্টস অ্যান্ড সেটিংসে তার নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হলো সেই ফোল্ডারের মধ্যে থাকে। ঠিক তেমনি স্ল্যাশ হোমের মধ্যে কি থাকবে, যখন একটা ইউজার ক্রিয়েট করা হবে এবং সেই ইউজারদের যখন ফার্স্ট টাইম লগ ইন করা হবে, তারপর তার নামে একটা এখানে কি হয়ে যাবে, ফোল্ডার হয়ে যাবে, এবং সেই ফোল্ডারের মধ্যে তার সকল ইনফরমেশন এখানে থাকবে। ঠিক আছে? আর হচ্ছে স্ল্যাশ বিনের মধ্যে কি থাকবে, ডিরেক্টরির মধ্যে স্ল্যাশ বিন ডিরেক্টরির মধ্যে ওই সকল কমান্ড থাকে যা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা সাধারণ অন্য কোনো যে কোনো ইউজার দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। এর ভিতর কোনো সাব ডিরেক্টরি থাকে না। আমরা যে বিনে যাই তাহলে কি দেখব, যে শুধু ফাইলগুলো আছে, তাই না? এবং এই ফাইলগুলো হচ্ছে এক একটা কমান্ডের ফাইল, যে কমান্ডগুলো একজন অ্যাডমিনিস্ট্রেটর বা সাধারণ যে কোনো ইউজার ব্যবহার করবে। যেমন কপি করার জন্য আমরা সিপি কমান্ড ইউজ করি, ঠিক আছে? কাট করার জন্য কাট কমান্ড ইউজ করি, ডেট কমান্ড ইউজ করি আমরা প্রেজেন্ট ডেট দেখার জন্য, কারেন্ট ডেটটা দেখার জন্য, সিস্টেমের ডেটটা দেখার জন্য। তাহলে কি হচ্ছে এখানে, কমান্ড ফাইলগুলো থাকবে এই বিন ডিরেক্টরির মধ্যে। ঠিক আছে? তারপর বুটের মধ্যে কি থাকবে, বুট লোডার যে ফাইলটা, অর্থাৎ অপারেটিং সিস্টেমটা স্টার্ট হওয়ার জন্য যে ফাইলটা রেসপন্সিবল, সেই ফাইলটা থাকবে। আর স্ল্যাশ এসবিনের মধ্যে ডিরেক্টরির মধ্যে এসবিন ডিরেক্টরির মধ্যে যে সকল ফাইল থাকে তা সাধারণত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা বা রুট ইউজার দ্বারা ব্যবহার হয়ে থাকে। এসবিনের মধ্যে যে ফাইলগুলো থাকবে, এসবিন কোনগুলো, এসবিন কোথায়, হুম, এসবিন এর মধ্যে যে ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে যে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর যে কমান্ডগুলো ব্যবহার করবে সেগুলো, সাধারণ ইউজার ব্যবহার করতে পারবে না। বুঝতে পারছো কথা? সেই কমান্ড ফাইলগুলো থাকবে এখানে, যেমন অ্যাড পার্ট, এই সবগুলো ফাইলের কাজ কে করবে, অ্যাডমিনিস্ট্রেটর করবে। ঠিক আছে? তারপর হচ্ছে স্ল্যাশ লাইভ, লিভ যে ডিরেক্টরি, সেখানে লিনাক্সের শেয়ার্ড ফাইলগুলো থাকবে এবং কার্নেল মডিউল এর যাবতীয় ফাইল এবং সাব ডিরেক্টরি থাকবে। কার্নেল সম্পর্কিত যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো থাকবে এখানে। কার্নেল সম্পর্কে আমরা পরবর্তীতে আসব। কার্নেল হচ্ছে কোর অফ অপারেটিং সিস্টেম। যেমন আমরা একটা কমান্ড দিই, সে কমান্ডটা এক্সিকিউট কে করে, এই কার্নেল। ঠিক আছে? আর কার্নেল রিলেটেড ইনফরমেশনগুলো কোথায় থাকবে,
যে ফাইলগুলো আছে, যে মডিউলগুলো আছে, সবগুলো থাকবে আমাদের এই লাইভ ডিরেক্টরিতে। আর স্ল্যাশ মিডিয়াতে কি থাকবে, ডিরেক্টরির মধ্যে অস্থায়ী ফাইল সিস্টেম যেমন ফ্লপি ডিস্ক বা সিডি রম থাকবে, সিডি রমের ইনফরমেশনগুলো থাকবে মিডিয়া। ঠিক আছে, সিডি রমের ইনফরমেশনটা আমার থাকতো এখানে যদি আমরা সিডি দিই, বা ফ্লপি ডিস্কের ইনফরমেশনটা থাকতো এখানে। না, পেনড্রাইভটা থাকবে না, ওই পেনড্রাইভটা সরাসরি ডিসপ্লে করবে। যে কোনোটাতে রাখতে পারো, তবে তোমার নিজের পছন্দ অনুযায়ী একটা ড্রাইভ ক্রিয়েট করে দিতে পারো। হ্যাঁ, লিনাক্স যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে রুটেরটা যাবে। সাপোজ তুমি এখানে দাঁড়াও, এই যে অপশনাল, তুমি এটার মধ্যে যা একটা ফোল্ডার ক্রিয়েট করলা, ঠিক আছে, এবং সেই ফোল্ডারের মধ্যে তোমার প্রয়োজনীয় ফাইলপত্রগুলো রাখলা। হ্যাঁ, আর এই অপশনের জন্য তুমি আলাদাভাবে কি করতে পারো, ওই ওই স্পেস স্পেসিফাই করে দিতে পারো যখন আমরা পার্টিশনটা করি। বুঝতে পারছো কথা? হ্যাঁ, আর এখন যদি আমরা কোনো কিছু রাখি, তাহলে যেহেতু স্ল্যাশের আন্ডারে আছে আমার এই অপশনাল, তাহলে যদি ক্র্যাশ করে তাহলে অপশনাল সহ যাবে। বুঝতে কথাটা? আর এমএনটি, এটা হচ্ছে মাউন্টের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমরা এই এমএনটির মধ্যে রাখবো। মাউন্ট হচ্ছে সংযুক্ত করা, একটা লিঙ্ক তৈরি করা। সাপোজ আমি এই যে ব্লক ডিভাইসগুলো আছে লিনাক্সের, সেই ব্লক ডিভাইসগুলোকে অ্যাক্সেস করার জন্য সেগুলোকে মাউন্ট করতে হয়। এখন ব্লক ডিভাইস কী কী, যেমন আমার ফ্লপি ডিস্ক আছে, সিডি রম আছে, এইগুলো হচ্ছে এক একটা ব্লক ডিভাইস। আমরা সিডি রমকে মাউন্ট করতে পারি, এবং মাউন্ট করব যে ডিরেক্টরির সাথে, সেই ডিরেক্টরি আমরা ক্রিয়েট করব কোথায়, এই এমএনটির মধ্যে। এখানে ক্রিয়েট করব, আমরা দেখব সবগুলো, ওই ওই স্টেপ বাই স্টেপ দেখব। জাস্ট ফাইল সিস্টেমগুলো পরিচিতগুলো দেখতেছি আজকে। এবং স্ল্যাশ ডেভের মধ্যে কোন ধরনের ফাইলগুলো থাকবে, সাপোজ আমরা যদি ল্যান কার্ড ইনস্টল করি, কোথায় ডেভ, কোথায়, আমি কয়টা করছি এখানে, সুয়েপ করছি একটা, ভার করছি একটা, হোম করছি একটা, ঠিক আছে। আর ওই আমরা আরেকটা করছি রুট। লেভেল ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে এরকমভাবে দেখতে পারবো। আর আইডি ওয়াইজ দেখতে চাইলে আমরা সাপোজ এই যে ডিস্ক, আমাদের হার্ড ডিস্কটা আছে না, এই হার্ড ডিস্কের ফোল্ডারটা কোথায় আছে, এই ডেভের মধ্যে। অর্থাৎ ডেভ মানে হচ্ছে ডিভাইস, আমার ডিভাইসের যে ড্রাইভার ফাইলগুলো আছে সবগুলো কোথায় থাকবে, এই স্ল্যাশ ডেভের মধ্যে ডিভাইস ফাইলগুলো থাকবে। এই যে আমার সিডি রম সবগুলো ডিভাইস ফাইল থাকবে এখানে। ফ্লপি, আচ্ছা, বা পেন ড্রাইভে তো একটা ডিভাইস, তাই না,
সেই ডিভাইস ফাইলটা আমার এখানে থাকবে। এই যেমন দেখো এখানে অডিও আছে, ঠিক আছে। তোমার এডিটর আছে, সেই এডিটর কোনো মাধ্যমে করতে পারে। তারপর /etc /etc হলো লিনাক্স সিস্টেমের মূল কনফিগারেশন ডিরেক্টরি, অর্থাৎ প্রায় সব ধরনের কনফিগারেশন ফাইল এই ডিরেক্টরিতে থাকে। ইটিসির মধ্যে সবগুলো তোমার কনফিগারেশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। যেমন আমি যদি কনফিগারেশন, আমি ওয়েব সার্ভার কনফিগারেশন করতে চাই, আমি যদি ফাইল সার্ভার কনফিগারেশন করতে চাই, এফটিপি সার্ভার কনফিগারেশন করতে চাই, তারপর নেটওয়ার্ক কার্ড কনফিগার করতে চাই, অর্থাৎ সব ধরনের কনফিগারেশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে কোথায়? এই ইটিসির মধ্যে। এই যে ইয়াম সার্ভার যদি কনফিগার করতে চাই, তাহলে এই যে ইয়াম সার্ভার কনফিগারেশন ফাইলগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, কি বলতেছিলাম? CR ক্রিপ্ট কোথায় দেখো? যখন আসবে তখন বলে আমাকে, আমি এখন বলতে পারবো না। আর লস্ট অ্যান্ড ফাউন্ড নামে, আচ্ছা /bootএর মধ্যে কি থাকে? ডিরেক্টরির মধ্যে /boot ডিরেক্টরির মধ্যে কার্নেল এবং বুট ফাইল থাকে। আমার কার্নেল এবং বুট ফাইল থাকে কোথায়? /bootএ। চলো দেখি /bootটা কোথায়। এই যে বুট লোডারটা কে? গ্রাফ, তাই না? আর এই সবগুলো হচ্ছে আমার কার্নেলের। এই যে VM লিনাক্স, এটা হচ্ছে কার্নেলের ভার্সনের ফাইল। তারপরে যে লস্ট অ্যান্ড ফাউন্ড, এই ডিরেক্টরির মধ্যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো সেইগুলো থাকে, রিসাইকেল বিনের মতো। তারপর হচ্ছে /tmp ডিরেক্টরির মধ্যে সকল টেম্পোরারি ফাইল থাকে। টিএমপির মধ্যে কোন ধরনের ফাইল থাকে? টেম্পোরারি ফাইলগুলো, এই যেটা সবগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল। তারপর /usr লিনাক্স সিস্টেমে যে সকল প্রোগ্রাম ইনস্টল হয় সেগুলোর লোকেশন সাধারণত এই সবই এখানে থাকে। এছাড়াও এই ডিরেক্টরিতে ডকুমেন্টেশনে ওই ডিরেক্টরি বলা হয়। লিনাক্স সিস্টেমে যে সকল প্রোগ্রাম ইনস্টল করা হয়, সাপোজ আমি অফিস ইনস্টল করলাম, ওয়ার্ড এক্সেল ইনস্টল করলাম, ঠিক আছে, সেগুলো যে আমরা নর্মাল ইনস্টল করার পর সেগুলোকে অ্যাড অর রিমুভ প্রোগ্রামে দেখে না, তাহলে থাকবে কোথায়? এখানে এই এসআরবিতে। সরি, এটা ডিরেক্টরির মধ্যে সকল প্রোগ্রাম ইনস্টল হয়। আচ্ছা, যেমন মাইক্রোসফট যদি ইনস্টল করি, তাহলে বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পর এটা কি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকে না? থাকে, মানে যেই সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম সেটার ইনস্টল যে ফাইলগুলো, সেই ফাইলগুলো থাকবে কোথায়? প্রোগ্রাম ফাইলসে, উইন্ডোজে। আর আমার লিনাক্সে থাকবে কোথায়? এই ইউএসআর এর মধ্যে।
USR আর স্ল্যাশ var ডিরেক্টরির মধ্যে সকল সিস্টেম লক ফাইল, ক্যাশ ফাইল, তারপর ইউজার এর ইমেল এবং প্রিন্টার সম্পর্কিত বিভিন্ন ফাইল থাকে। যেমন var আছে না একটা, var কোথায়? এটার মধ্যে কি কি থাকে? লক ফাইল থাকে, তারপর ক্যাশ ফাইল থাকে, তারপর হচ্ছে ইউজার এর ইমেল থাকে, তারপর প্রিন্টার যে আমরা ইনস্টল করি প্রিন্টার রিলেটেড ইনফরমেশনগুলো থাকে এই var ডিরেক্টরিতে। ক্লিয়ার? এখন দেখব কিছু গুরুত্বপূর্ণ ফাইলগুলো সম্পর্কে। যেমন স্ল্যাশ ডেভ ডিভাইস, ডেভ মানে হচ্ছে ডেভ আমরা ওপেন করলাম, এখানে ডেভের মধ্যে SDA দেখো তো, SDA যদি SDA থাকে তাহলে এটা হচ্ছে SATA হার্ড ডিস্কের জন্য, আর যদি HDA হয় তাহলে সেটা হচ্ছে পাতা হার্ড ডিস্কের জন্য। তারপর তারপর etc graph.config, etc এর মধ্যে আমরা যদি graph.config এ যাই, এটা হচ্ছে বুট লোডার কনফিগারেশন ফাইল। আমার অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার জন্য কি একটা বুট লোডার লাগবে না? সেই বুট লোডারের কনফিগারেশন ফাইল হচ্ছে graph.config। ঠিক আছে? তারপর আছে হোস্ট স্ল্যাশ etc হোস্ট ফাইল। এই সবগুলো ফাইলের কাজ আমাদের লাগবে, যখন কনফিগারেশন করব সবগুলো ফাইলের কাজে লাগবে। স্ল্যাশ হোস্ট হোস্ট এই যে এটা, এখানে হচ্ছে এই ফাইলের হোস্টের নাম এবং তার আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে? হোস্টের নাম এবং আইপি অ্যাড্রেস থাকে। আমার ডিএনএস এর কাজ কি? নামে কনভার্ট করা, কিন্তু আমার যদি ডিএনএস না থাকে তাহলে নাম থেকে আইপি থেকে নামে কনভার্ট করার জন্য একটা ম্যানুয়াল ফাইল ইউজ করা হয়, সেটা হচ্ছে ইটিসি ফোল্ডারের মধ্যে এই হোস্ট ফাইল, লিনাক্সেও উইন্ডোজেও। হ্যাঁ, ঠিক আছে? এখানে আমাদের কি থাকে? প্রথমে আইপি থাকে এবং সেই আইপি থেকে কোন নামে কনভার্ট করবে সেই নামটা থাকবে। ঠিক আছে? এটা কনফিগারেশন পরে আমাদের করতে হবে। তারপরে ইটিসি sysconfig ক্যান্সেল, ক্লোজ উইদাউট সেভিং। তারপর ইটিসি sysconfig এর মধ্যে নেটওয়ার্ক,
sysconfig এর মধ্যে ফাইল আছে নেটওয়ার্ক নামে, দেখো তো ওপেন উইথ টেক্সট এডিটর। এখানে আমাদের হোস্টের নামটা স্পেসিফাই করতে পারবো, ঠিক আছে? আমরা যে কম্পিউটার নাম লিখি না, এখানে যে কম্পিউটার নাম আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই ফাইলটাকে এডিট করতে হয়। বুঝতে পারছো? জাস্ট এখন বুঝা যাও, পরে বাসায় যা নিজের নিজের। হ্যাঁ, এক্সপিতে না, এক্সপিতে অন্য জায়গায়। এক্সপিতে হচ্ছে তোমার এই যে এখানে সি, তার মধ্যে হচ্ছে উইন্ডোজ সিস্টেম 32। দেখো তো ড্রাইভারস আছে কোথায়? এর মধ্যে ইটিসি, এর মধ্যে এই যে হোস্ট, রাইট বাটন ক্লিক করো, ওপেন। দেখছো সেম না? কোন নাম থেকে কোন আইপি থেকে কোন নামে কনভার্ট করে সেগুলো আমরা লিখি না এখানে। বুঝতে পারছো? স্যার এই দেখেন স্যার লোকাল হোস্টে 127.0.0.1 ওই জায়গাতে লিনাক্সে কিন্তু আমরা হোস্ট লোকাল হোস্টে লিখলাম আইপি দেখলাম 127.0.0.1 সেমই তো, লোকাল হোস্টের আইপি তো 127 রেঞ্জের হয়, লুপব্যাক আইপি। তারপরে আরেকটা হচ্ছে ইটিসি মধ্যে সিসকনফিগ, তার মধ্যে হচ্ছে নেটওয়ার্ক স্ক্রিপ্ট। এখানে দেখো তো নেটওয়ার্ক স্ক্রিপ্ট কোথায়? না, ফোল্ডার নেটওয়ার্ক স্ক্রিপ্ট, এই যে এটার মধ্যে ঢোকার পর আমরা পাবো আই অ্যাপ, এই যে এটা, ঠিক আছে? ইফ কনফিগ ইথ জিরো, ঠিক আছে, মানে হলো ইথারনেট জিরো, ইথারনেট জিরো। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ড্রাইভার, যেটা যদি নেটওয়ার্ক কার্ড একটা হয় তাহলে হচ্ছে তোমার ইথারনেট জিরো, আর যদি দুইটা হয় তাহলে ইথারনেট জিরো, আর আরেকটা হচ্ছে ইথারনেট ওয়ান। হ্যাঁ, যদি তিনটা হয় তাহলে 1 2, ঠিক আছে? আমরা এই যে আইপি সেট করছিলাম না টিসিপি আইপির প্রপার্টিসে, যে আইপি সাবনেট মাস্ক, এই যে আইপি অ্যাড্রেস এখানে সেট করতে হবে, এবং এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। ওইসব পরে, বুঝছো? আমরা পরে দেখবো, সবগুলি দেখবো। আর আমরা যখন সার্ভারগুলো কনফিগার করতে যাব, এই প্রতিটা ফাইলে আমাদের লাগবে। সুতরাং আজকে যাওয়ার পর সবাই ভালো করে ফাইলগুলো দেখবা। তারপর ইটিসের মধ্যে আমাদের আছে 5WD। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করো। এটার মধ্যে আমরা যত ইউজার ক্রিয়েট করি, সিস্টেমের ইউজার যেগুলো আছে, সেই ইউজারের ইনফরমেশনগুলো থাকে এই 5WD এই ফাইলের মধ্যে। সাপোজ তুমি একটা ইউজার ক্রিয়েট করলা এবং একটা পাসওয়ার্ড দিলা,
কোন ইউজার ক্রিয়েট করলে এবং কোন পাসওয়ার্ড দিলা সেই ইনফরমেশনটা আমার এখানে থাকবে। এই যে পারভেজ নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে, বুঝছো? এবং তার ওই তার ইটা কি ব্যাশ, তার শেল হচ্ছে ব্যাশ। শেল কি আমরা পরবর্তী চ্যাপ্টার আসতে পাবো এটা। তারপরে বলে দিই শেলটা হচ্ছে আমার সাপোজ কম্পিউটার কি 0 এবং 1 বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু বোঝে না, তাই তো? এখন ইউজার যখন ইনপুট দেয় দিতেছে কপি করার জন্য সিপি কমান্ড, তাই তো? এখন সিপি কমান্ড যখন দিচ্ছে, কিন্তু কম্পিউটার কি সিপি কমান্ড বুঝবে? সে তো 0 এবং 1 এর কম্বিনেশন ও বাইনারি সংখ্যাকে বোঝে। তাহলে শেল এর কাজ হচ্ছে তোমার শেলটাকে আমরা একটা ইন্টারপ্রেটার বলতে পারি। সে এই ইউজারের ইনপুটেড যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ থেকে সে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করার কাজ হচ্ছে শেলের, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো শেল আছে আমাদের, ব্যাশ শেল, এসএইচ শেল, তারপর সিএসএইচ শেল, ঠিক আছে? আচ্ছা দ্রুত বলতে পারবা এসএস শেল? দ্রুত বলো। নাই হয়ে যাবে সব, ঠিক আছে? আর যদি ইটিসির মধ্যে গ্রুপ দেখি আমরা, এই যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে কি থাকবে? যদি তোমার কোনো গ্রুপ ক্রিয়েট করা হয়, আমরা ওই গ্রুপ ক্রিয়েট করি না? যদি কোনো গ্রুপ ক্রিয়েট করা হয়, সেই গ্রুপটা থাকবে কোথায়? গ্রুপের ইনফরমেশন থাকবে এই গ্রুপ ফাইলের মধ্যে। যেমন দেখো এই যে, ঠিক আছে? এখানে প্রস কোথায়? প্রস, এই যে প্রস, প্রসের মধ্যে যদি আমার লিনাক্সের ভার্সন জানতে চাই যে কত ভার্সন, তাহলে এই প্রসের মধ্যে ভার্সন নামে একটা ফাইল আছে, সেই ফাইল থেকে জানতে পারবো। লিনাক্স ভার্সন 2.6.118, ঠিক আছে? তাহলে লিনাক্সে ভার্সন জানতে চাই, তাহলে আমরা এই ভার্সন ফাইল থেকে পাইতে পারি। হ্যাঁ বলো।
সব দেখবো কমন প্রম্পটে কীভাবে কাজ করবো সবগুলো দেখবো। আচ্ছা, আমরা ওই উইন্ডোজে যদি কমান্ড প্রম্পটে যেতাম তাহলে কি হতো, স্টার্ট রানে যাওয়ার পর সিএমডি লিখে আমরা কমান্ড প্রম্পটে যেতাম, তাই তো? আর আমরা যদি লিনাক্সে কমান্ড প্রম্পটে যেতে চাই সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এবং এখানে যদি কমান্ড দিই ls স্পেস -l, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার যে ফাইল ফোল্ডারগুলো আছে সবগুলো কি আকারে দেখাবে, লিস্ট আকারে শো করবে। ক্লিয়ার? লিস্ট আকারে শো করবে। কিছু কিছু ফাইলের প্রথমে কি আছে, শুধু হাইফেন আছে। যদি আমরা শুধু হাইফেন পাই তাহলে বুঝবো যে এটা একটা রেগুলার ফাইল, ঠিক আছে? আর যদি আমরা ডি পাই তাহলে বুঝবো এটা হচ্ছে একটা ডিরেক্টরি ফাইল। হ্যাঁ, আর যে এল পাই তাহলে এটা হচ্ছে সিম্বলিক ফাইল। সিম্বলিক মানে হচ্ছে শর্টকাট ফাইল যদি থাকে, যেমন আমরা ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করি না, ঠিক তেমনি এখানে আমরা এখানে লিনাক্সে ln নামে একটা কমান্ড আছে, সেই কমান্ড দিয়ে শর্টকাট ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? শর্টকাট কোনো ফাইলের শর্টকাট ফাইল ক্রিয়েট করতে পারি। এবং যদি কোনো ফাইলের শর্টকাট ফাইল হয় তাহলে আমরা তার আগে কি দেখব, ln। যেমন আমার এখানে এই যে পার নামে একটা ফাইল তৈরি করা আছে, একটা কি ফাইল, রেগুলার ফাইল অর্থাৎ অর্ডিনারি ফাইল। এই ফাইলের একটা শর্টকাট আমি ক্রিয়েট করছি কি, পি দ্বারা, বুঝতে পারছো? তার জন্য পিটা কি আমার এল অর্থাৎ লিঙ্ক ফাইল। আর বি যদি পাই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ব্লক ফাইল। ব্লক বি, বি যদিও এখানে নাই, আমরা পরবর্তীতে পাবো। ব্লক ফাইল। সি হচ্ছে ক্যারেক্টার ফাইল। কেন, তোমার ভিডিও টিউটোরিয়াল তো রইল, আমার কথা তো সবই আছে। বারবার শুনবা, একদম যদি টাইনা শোনো তবে গেছে, দেখো একটা কমন শেষ। হ্যাঁ, এটা তুমি একটা একটা করে করবা আর খাতায় লিখে ফেলবা, বুঝছো? যাই হোক, ভালো হয়েছে টিউটোরিয়ালগুলো দেওয়াতে। আমি যদি মারাও যাই, আমি মরণের কথা কইতেছি, ভয় পাই না। আমি যদি মারাও যাই তবু আমার টোনগুলো ঘরে ঘরে তোমার থেকে যাবে। হার্ড ডিস্ক ক্র্যাশ করলে কি হয়েছে, তোমার সিডি করে রেখে দিবা, একজনে হার্ড ডিস্ক ক্র্যাশ করবে আর তোমার আরেকজনের হার্ড ডিস্কে থাকবে। হুম,
আজকে আমি খুবই অসুস্থ, কিন্তু একমাত্র তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য আমি ছুটি নিয়ে নিই এখন। না, ফাইলের আগে যদি বি থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ব্লক ফাইল। এটি একগুচ্ছ ডাটা নিয়ে হার্ডওয়্যার এর সাথে যোগাযোগ করে। সেটি হতে পারে 512 বাইট, তোমার 1024 বাইট, 2048 বাইট, কিংবা যে কোনো পরিমাণ নির্ভর করছে হার্ডওয়্যারের উপর। সাধারণত ডিস্ক ডিভাইসের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ফাইলের আগে যদি সি থাকে তাহলে আমরা বুঝবো এটা ক্যারেক্টার ফাইল। ক্যারেক্টার ফাইলের বৈশিষ্ট্য হলো হার্ডওয়্যার এর সাথে এটি একই সময়ে একটি ক্যারেক্টার করে যোগাযোগ করে। সাধারণত এটি কোনো হার্ডওয়্যার ফাইলকে নির্দেশ করে। হার্ডওয়্যার যদি কোনো হার্ডওয়্যারের ফাইল হয়, যেমন প্রিন্টার যদি হয়, মডেম যদি হয়, টার্মিনাল ডিভাইস হয়, অর্থাৎ যে কোনোটার ফাইল যদি হয় তাহলে সেটার আগে কী থাকবে? সি থাকবে, ক্যারেক্টার ফাইল। আর এস যদি থাকে তাহলে সেটা হচ্ছে সকেট ফাইল। সকেট ফাইলের আগে যদি এস থাকে তাহলে বুঝবো এটি একটা সকেট ফাইল। সকেট ফাইল ইন্টার প্রসেস কমিউনিকেশন মেকানিজম এর একটি উদাহরণ। সকেট ফাইল দুটি ভিন্ন মেশিনে চলছে এমন প্রসেস এর মধ্যে ডেটা এবং তথ্য পাস করতে পারে। সকেট ফাইল তখনই তৈরি হয় যখন নেটওয়ার্কের মধ্যে কোনো একটি মেশিনে ব্যবহৃত প্রসেস এর সাথে যোগাযোগ করা হয়। ইন্টারনেটে টুলস বর্তমানে ব্যবহৃত হয়, যেমন ওয়েব ব্রাউজার সকেট ব্যবহার করে ওই ওয়েব সার্ভার এর সাথে যোগাযোগ করে। সাপোজ তোমার সকেটটা কাকে বলা হয়? যার মাধ্যমে তোমার ক্লায়েন্ট সার্ভারের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? হইতে পারে, তবে এটা হচ্ছে একটা সকেট ফাইল। আমরা ফাইল মাউন্ট সম্পর্কে জানবো এখন। লিনাক্সে মাউন্ট একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সাপোজ যেগুলো ব্লক ডিভাইস, যেমন সিডি রম, ফ্লপি ডিস্ক, এইগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কীভাবে? হ্যাঁ, ব্লক ডিভাইস বলা হয়। এইগুলোকে অ্যাক্সেস করতে গেলে ফার্স্ট কী করতে হয়? মাউন্ট করতে হয়। কীভাবে মাউন্ট করব আমরা পরবর্তীতে পাবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা কী করব? আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এডিটর সম্পর্কে। আমাদের উইন্ডোজে যেমন কিছু এডিটর আছে, যেমন নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড আছে, এডিটর, ঠিক তেমনি আমরা আমাদের লিনাক্সেও এরকম কিছু এডিটর আছে। যেমন একটা হচ্ছে ভিআই এডিটর, ঠিক আছে? ভিআই এডিটরকে আমরা ভিমও বলি, ভিম, ভিআইএম, ভিম, ভিম এডিটর বা ভিআই এডিটর, ঠিক আছে? আরও অনেক ধরনের এডিটর আছে, যেমন জো এডিটর, JOE, জো। আরেকটা হচ্ছে ইম্যাক্স এডিটর, EMACS, ইম্যাক্স। আর আরেকটা হচ্ছে পিকো, PICO, পিকো। আর আরেকটা হচ্ছে জি ভিম, জি, তারপর VIM, ভিম। আরেকটা হচ্ছে জি এডিট, GEDIT, এডিট। এবং সর্বশেষ আমরা যেটা সবসময় কাজ করব সেটার নাম হচ্ছে VI এডিটর, VRI, VI, অথবা আমি এটাকে বলতে পারি ভীম, VIM, ভীম। যেমন ভীমবার দেখি না, সেই ভীমবারের ভীম। এই ভিআই এডিটর আমাদের 3টা মোডের থাকে। তাহলে ফার্স্ট আমরা জানি যে ভিআই এডিটরে আমরা কিভাবে ঢুকবো।
তাহলে আমরা কি কমান্ড দিব, vi কমান্ড দিব, ঠিক আছে। vi কমান্ড দেওয়ার পর আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, সাপোজ আমরা mcsc নামে একটা ফাইল ক্রিয়েট করব, তাহলে vi ncsc, ঠিক আছে, এন্টার দিব। এখন ব্ল্যাঙ্ক একটা ফাইল আসছে না। এখন আমি দেখো যদি কোনো কিছু টাইপ করতে চাই, টাইপ হয়, অর্থাৎ আমার এই এডিটরটা, ভিআই এডিটরটা 3টা মোডে থাকে, 3টা মোড, একটা হচ্ছে কমান্ড মোড, একটা হচ্ছে ইনসার্ট মোড, আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এক্স মোড। এখন আমরা সবসময় থাকি কি, যখন ভিআই কমান্ড দিয়ে প্রথমে ঢুকবো, প্রথমে আমরা কি দেখব, যেই মোডে থাকবে সেটা হচ্ছে কমান্ড মোড। এই মোডে সাধারণত আমরা কি দিই, কমান্ডগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর ইনসার্ট মোড হচ্ছে, ইনসার্ট মোডে যদি আমরা যাই তাহলে কোনো কিছু ইনসার্ট করতে পারবো, কোনো কিছু লিখতে পারবো। সাপোজ এই ফাইলের মধ্যে যদি আমরা লিখতে চাই, তার ফার্স্ট আমাদের কি করতে হবে, ইনসার্ট মোডে যেতে হবে। ইনসার্ট মোডে আমরা কয়েকটা ভাবে যাইতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা যদি আই চাপি তাহলে ইনসার্ট মোডে যাবো, দেখছো ইনসার্ট কথাটা ডিসপ্লে করতেছে নিচে। আর কমান্ড মোডে কীভাবে যাবো, ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে কীভাবে যাব, যদি এসকেপ চাপি, কিবোর্ড থেকে এসকেপ চাপি, ইএসসি, তাহলে কি এখন হচ্ছে কমান্ড মোড, আমরা কমান্ড দিতে পারবো। আবার যদি আমরা এ চাপি তবু ইনসার্ট মোডে আসবে, ঠিক আছে। এখন আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আমরা টাইপ করতে পারতেছি। এখন আমরা যদি সেভ করতে চাই তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, কমান্ড মোডে যেতে হবে। কমান্ড মোডে কীভাবে যাব, আমরা এসকেপ চাপবো, এসকেপ চাপার পর আমি এটাকে যদি সেভ করে বের হয়ে আসতে চাই তাহলে কি চাপবো, শিফট ধরে কোলন দিব, ঠিক আছে। যখন কোলন দিব এটা হবে আমাদের এক্স মোড, ঠিক আছে। এবং এখানে আমরা যদি ডাব্লিউ ক্লিক করি তাহলে কি হবে, ডাব্লিউ ক্লিক করলে সেভ হবে, কিন্তু এটা কি বের হচ্ছে না, বের হচ্ছে। আবার যদি আমি চাই তাহলে ইনসার্ট মোডে যাব, কিছু লিখলাম, লেখার পর আমি কমান্ড মোডে গেলাম, যাওয়ার পর কোলন দিব, কোলন দেওয়ার পর আমি কি করব, আর যদি আমরা শুধু কিউ দেই তাহলে কি হবে, সে সেভ না করে বের হয়ে আসবে। কিউ এবং কিউ এবং এক্সক্লেমেটরি সাইন, তাহলে কি সেভ না করে বের হইলো। আবার যদি এটাকে এডিট করতে চাই, দেখো সেভ না করে বের হয়েছে না। কিন্তু আমি যদি চাই যে ইনসার্ট মোডে যাব, আই চেপে পি লিখলাম, আবার এসকে চাপলে আমরা কমান্ড মোডে আসলাম, কোলন চাপার পর আমরা ডাব্লিউ কিউ কমান্ড যদি দিই তাহলে কি হবে, সেভ হবে এবং বের হয়ে আসবে, ঠিক আছে। আবার যদি এডিট করি তাহলে দেখবো সেভ আছে। আপেরও চাপলেই আগের যে কমান্ডটা আছে সেটা থাকবে, হ্যাঁ। আর এটা থেকে আমি বের হব কিভাবে, আমরা এক্সিট চাপবো তাহলে বের হয়ে আসবো, ঠিক আছে। আমরা নেক্সট দিন আরও বিস্তারিত দেখব।